পরিণীতা সিজন 2 তৃতীয় পর্ব। প্রাণনেশা গুটিসুটি মেরে বসে আছে সিটের মধ্যে। এখনও বুকটা ধুকপুক করছে ওর। চোখের পলকে কী থেকে কী যে হয়ে গেল তা ভেবেই গা শিউরে উঠছে প্রাণনেশার। দুই গাল এখনও টনটনে ব্যথা। ভাগ্যিস উচ্ছ্বাস সামনে এলো, নয়তো আজ রক্ত ঝরিয়েই ক্ষান্ত হতো প্রত্যুষ। প্রাণনেশার পাশে তাকাতে ভয় লাগছে, এমনকি কোনা চোখে পরখ করতে পর্যন্ত বুক কাঁপছে। তবুও সাহস নিয়ে পাশ ফিরে তাকালো প্রাণনেশা। পাংশুটে মুখে স্টিয়ারিংয়ে মনোযোগী হাত চালাচ্ছে প্রত্যুষ। শ্যামলা বদলে চন্দ্রের গ্রহণ লেগেছে। নিষ্পাপ দৃষ্টি, অথচ একটু আগেই দৃষ্টি দিয়ে ঝলসা দিচ্ছিল প্রাণনেশাকে। গাড়িতে ওঠার পর থেকে একটা শব্দ বিনিময় হয়নি ওদের মাঝে। প্রত্যুষ মুখ কালো করে ড্রাইভ করে গেছে। প্রাণনেশার বুক মোচড় দেয়। অনলে পুড়ে ভগ্ন হৃদয়। যতই রাগ ক্রোধ থাকুক না কেন, এই মুখটা ওর অসম্ভব প্রিয় ভালোবাসার। সেই মুখে এমন অনিমেষা সহ্য হয় না প্রাণনেশার। হাঁসফাঁস করে উঠল প্রাণনেশা। গাড়ির বন্ধ জানলার দিকে তাকাতেই ছটফটানি বাড়ে ওর। গাড়িতে এসি চলছে, তবুও দরদর করে ঘামছে প্রাণনেশা। জানলা বন্ধ রেখে গাড়িতে চড়ার অভ্যেস নেই ওর। গাড়িতে চড়া অবস্থায় প্রকৃতির বাতাস চোখে মুখে আছড়ে না পড়লে দম বন্ধ লাগে ওর। প্রাণনেশা তবুও গাঁট হয়ে বসে থাকলো। পাশে মুখ ফুলিয়ে বসে থাকা পুরুষটাকে ডাকা মানে নিজের পায়ে নিজেই কুড়ুল মারা। চোখ বন্ধ করে বসলো প্রাণনেশা, অথচ সেকেন্ডে পাশের জানলাটা চট করে খুলে যায়। ঠান্ডা বাতাস গায়ে আছড়ে পড়তে ধরফড়িয়ে ওঠে প্রাণনেশা। একবার খোলা জানলার দিকে তাকিয়ে দৃষ্টি ঘুরিয়ে প্রত্যুষের দিকে চাইল। একইভাবে ড্রাইভিংয়ে মত্ত সে। উজ্জ্বল চকচকে দৃষ্টিতে চাইল প্রাণনেশা। মুখ ফুটে একটা শব্দ পর্যন্ত বলেনিও, অথচ প্রত্যুষ বুঝে নিল। পরপরই নিজের বাঁ হাতটা নজরে এলো প্রাণনেশার। হাতের তালুতে পোড়া দাগ। সিগারেটটা মুষ্টিবদ্ধ করে চেপে ধরার সময় একটু ছাঁকা লেগেছে। অথচ প্রত্যুষ হম্বিতম্বি করে ধমকে ধামকে এমনভাবে মলম লাগিয়ে দিয়েছে যেন প্রাণনেশার হাত পুড়ে ক্ষয় হয়ে গেছে। প্রাণনেশা বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। সিটে মাথা এলিয়ে দিয়ে বসল ও। বাড়ির সামনে আসতেই গাড়ি থামায় প্রত্যুষ। প্রাণনেশা দরজা খুলে লাফ দিয়ে গাড়ি থেকে নামলো। কোনো দিকে না তাকিয়ে দ্রুত হাঁটা ধরল বাড়ির উদ্দেশ্যে। কিন্তু অর্ধেক এসেই থেমে গেল প্রাণনেশা। পেছনে ফিরে দেখলো প্রত্যুষ আসছে ওর পিছু পিছু। অবাক হয়ে তাকালো প্রাণনেশা। প্রত্যুষ কাছাকাছি আসতেই বিভ্রান্ত স্বরে জিজ্ঞেস করলো, তুমিও আসবে? আমার চাচুর বাড়ি? আসবো নাকি আসবো না সেটা তোর থেকে পারমিশন নেব না নিশ্চয়ই। মুখ বাঁকালো প্রাণনেশা। সেই আগের মতোই তেড়া আছে, একটুও বদলায়নি। এ পর্যায়ে প্রত্যুষ থেকে পেছনে পড়ে গেল ও। বড় বড় পা ফেলে হাঁটছে প্রত্যুষ, কিন্তু প্রাণনেশা হাঁটছে কচ্ছপের গতিতে। চিন্তায় গতি রোধ হয়ে আসছে ওর। বাড়িটার বয়স 6 বছর, অথচ এত বছরেও প্রত্যুষ একবারও পা রাখেনি এই বাড়িতে। এতদিন মনে হয়নি এই বাড়িতে তার চাচা থাকে, কিন্তু আজ হঠাৎ মনে পড়ল এই বাড়িটা তার চাচার। কেন মনে পড়ল সেটাও জানে প্রাণনেশা। যেসব কাহিনী ঘটিয়েছে প্রাণনেশা ওর সামনে, তার একটা হেস্তনেস্ত করে তবেই প্রত্যুষ বাড়ি ফিরবে। তবে করবেটা কি সেটা ভেবেই কণ্ঠ রোধ হয়ে আসছে প্রাণনেশার। সদর দরজার সামনে গিয়ে বেল বাজালো প্রত্যুষ। মিনিটের মধ্যেই দরজা খুললেন মানারা বেগম। প্রত্যুষকে দেখে যেন হোঁচট খেলেন তিনি। বড় বড় চোখে তাকিয়ে অবিশ্বাস্য কণ্ঠে বললেন, তুমি? দেখে খুশি হওনি ছোটো মা? ঢুকতে দেবে না আমাকে? খুশি হব না কেন বাবা, অনেক খুশি হয়েছি। এই প্রথমবার আমাদের বাড়ি এসেছো তুমি। উজ্জ্বলা দীপ্ত দৃষ্টিতে তাকিয়ে বললেন মনারা বেগম। খুশি উপচে পড়ল তার কণ্ঠে। সরে গিয়ে তড়িঘড়ি করে ঢুকতে দিলেন প্রত্যুষকে। ধীর পায়ে ঢুকলো প্রত্যুষ। ওর পেছনেই মাথা নিচু করে গটগটিয়ে ঢুকলো প্রাণনেশা। মনারা বেগম তবদা খেয়ে দেখলেন দুজনকে। দুজনের একসাথে বাড়ি ফেরার ঘটনাটা
বোধগম্য হলো না তার। প্রাণনেশা দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে যাচ্ছিল। প্রত্যুষ বাদ সেধে গম্ভীর গলা উঁচিয়ে বলল, এই দাঁড়া। প্রাণনেশা থেমে গেল। প্রত্যুষের কথা অমান্য করে উপরে যাওয়ার সাহস হলো না। মনারা বেগম অবুঝ দৃষ্টিতে দেখলেন দুজনকে। প্রত্যুষ মনারা বেগমকে উদ্দেশ্য করে ব্যাকুল স্বরে বলল, প্রিয়মা চাচু কোথায়? ওরা আছে বাড়িতে? হ্যাঁ হ্যাঁ, দুজনেই বাড়িতে আছে। ডাকো তো ওদেরকে। মনারা বেগম হাঁক ছেড়ে ডাকলেন দুজনকে। একে একে নেমে আসলো দুজনে। পিয়াস ভুইয়া অবাক হলেন প্রত্যুষকে দেখে। প্রিয়ম এসেই জাপটে জড়িয়ে ধরল ওকে। গদগদ হয়ে বলল, ভাই তুমি? হ্যাঁ, হয়েছে হয়েছে, ছাড় এবার, দম বন্ধ হয়ে যাচ্ছে আমার। প্রিয়ম ছেড়ে দিয়ে দূরে সরে দাঁড়ালো ওর থেকে। পিয়াস ভুইয়া সন্ধিহান দৃষ্টিতে দেখলেন প্রত্যুষ আর প্রাণনেশাকে। দেখে বোঝা যাচ্ছে প্রাণনেশা এইমাত্র বাড়ি ফিরেছে আর প্রত্যুষও এখনই এলো। দুজন কি একসাথে এলো? মনের মধ্যে কিলবিল করা প্রশ্ন চেপে রাখতে না পেরে পিয়াস ভুইয়া বলেই ফেললেন, তোমরা দুজন কি একসাথে এসেছো? উত্তর দিল না প্রত্যুষ। উল্টে প্রশ্ন ছুড়ল পিয়াস ভুইয়ার উদ্দেশ্যে, প্রাণনেশা এত রাত করে বাড়ি ফেরে কেন? তুমি কিছু বলো না ওকে চাচু? পিয়াস ভুইয়া বিহল বিভ্রান্ত চিত্তে চোখের পাতা ঝাপটালেন। কী উত্তর দেবেন খুঁজে পেলেন না। কিন্তু মনার বেগম চেতনা বোধ হয়তো প্রত্যুষের সাথে মিলে গেল। তিনি হাহুতাশ করে বললেন, তোমার চাচু কিছু বলে না কি ওকে? একটা কথা শোনে না মেয়েটা আমার। কতবার বলেছি সন্ধ্যার মধ্যে বাড়ি ফিরতে, গ্রামের অবস্থা ভালো না। কিন্তু আমার কথা শুনলে তো? নিজের মন মর্জি করবে সব সময়। নিজের মন মর্জি করলে তো হবে না ছোটো মা। না, আমি জানি প্রাণনেশা এমন কিছুই করবে না যাতে ওর পরিবারের ওর বাড়ির অপমান হয়। তবুও একটা মেয়ের সেফটি তো আছে। এইভাবে রাত বিরেতে যখন তখন তো বাড়ির বাইরে ঘুরতে পারে না। অন্তত একটা রুলসের মধ্যে তো থাকতে হয়। এই সময় যেখানে প্রিয়ম চাচু পর্যন্ত বাড়িতে উপস্থিত আছে, সেখানে একটা মেয়ে বাড়ির বাইরে? আর তোমাদের চিন্তা পর্যন্ত নেই? গম গমে স্বরে বলল প্রত্যুষ। মনারা বেগম উগ্রীব স্বরে বললেন, তোমার চাচুকে বলো না। লাই দিয়ে দিয়ে তো মাথায় তুলে ফেলেছে মেয়েটাকে। আমার কথা কোনো দাম আছে নাকি এই বাড়িতে? পিয়াস ভুইয়া অসহায় দৃষ্টিতে তাকালেন স্ত্রীর দিকে। প্রাণনেশা ওনার বড় আদরের। জন্মের পর থেকে আজ পর্যন্ত কোনো দিন একটা ধমক দিতে পারেননি মেয়েটাকে। প্রাণনেশা যখন যা চেয়েছে তাই এনে দেওয়ার যথাসাধ্য চেষ্টা করেছেন তিনি। কিন্তু যখন মেয়েটা তার সবচেয়ে প্রিয় জিনিসটা হারিয়ে ফেলল আর বাবা হিসেবে তিনি প্রাণনেশাকে তা ফিরিয়ে দিতে ব্যর্থ হলেন, তারপর থেকে প্রাণনেশার প্রতি আরও বেশি নাজুক হয়ে পড়লেন তিনি। তাই প্রাণনেশার কোনো কাজেই বাধা দিতে পারেন না তিনি। ওনার বিশ্বাস আছে প্রাণনেশা তার সম্মান ক্ষুণ্ণ হওয়ার মতো কোনো কিছুই করবে না। পিয়াস ভুইয়া গলা খাঁকড়ি দিয়ে আমতা আমতো করে বললেন, ও তো শুধু পার্লামেন্টই যায়। ওখানে ওর মামা আছে। আর মুগ্ধ তাজিম তো ওর ছোটোবেলার বন্ধু। গাড়ি নিয়েই যায় আবার ফেরে। তাই আমরা বিষয়টা অতটা কঠোরভাবে দেখিনি। সিরিয়াসলি চাচু, সব কিছু এতই সহজ? যতটা ভাবলেশহীনভাবে বললেন পিয়াস ভুইয়া, তার চেয়েও বেশি কঠোর স্বরে বলল প্রত্যুষ। পিয়াস ভুইয়া মুখ ছোট করে দাঁড়ালেন। প্রিয়ম যেন হাতে চাঁদ পেল। এই তো এতদিনে প্রাণনেশা আর ওর বাবাকে জব্দ করার সময় এসেছে। এই দুটো মানুষ জাস্ট যা তা ভাবে অপমান করেছে ওকে। আহারে, প্রাণনেশার সামনে ওর বাবার ওকে করা শাসন আর প্রাণনেশার খিলখিলিয়ে হাসা মনে পড়লেই বুক ফেটে কান্না আসে ওর। প্রাণনেশার জন্য যেটা হাতের মোয়া ছিল সেটা ছিল প্রিয়মের জন্য আকাশের চাঁদ। ওর বাপ খালি ওর দোষটাই দেখে গেল, অথচ প্রাণনেশার জন্য ছিল সব কিছুই জায়েজ। যেই দোষ করলে প্রিয়মকে এক প্রকার শুলে চড়ানো হতো, সেটার জন্য প্রাণনেশাকে ধমক পর্যন্ত দেওয়া হতো না। আজ প্রাণনেশাকে শাসন করে এর প্রতিশোধ নেবে ও। মেয়েটা বড় ভাই বলে একটুও রেসপেক্ট পর্যন্ত করে না ওকে। প্রিয়ম শ্লেষাত্মক হেসে বলল, হাহ, প্রাণনেশার জন্য এই বাড়িতে সব কিছুই সহজ। শাসনটা খালি আমার ক্ষেত্রেই প্রযোজ্য ভাই। তুই ওকে কিছু বলতে পারিস না? আমি বলবো? সিরিয়াসলি? বাবা আমার গর্দান নিয়ে নেবে না ওর আদরের মেয়েকে কিছু বললে? উপহাস করে বলল প্রিয়ম। পিয়াস ভুইয়া আগুন চোখে তাকালেন ছেলের দিকে। প্রিয়ম হুম বলে মুখ ঘোরালো।
ভাবখানা এমন, খালি আমাকেই দেখতে পাও তাই না? মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো প্রাণনেশা। আজ আর মুখে মুখে তর্ক করল না। কেন যেন অসম্ভব খারাপ লাগছে ওর। প্রথমবার অপরাধী মনে হচ্ছে নিজেকে। প্রত্যুষ ওর সালিশ বসিয়েছে, বিচার করছে সকলের সামনে। অথচ এইসব আগে হলে চিল্লিয়ে বাড়ি মাথা তুলত ও। তবুও প্রত্যুষের ওপর রাগতে পারছে না প্রাণনেশা। ক্ষেপে গিয়ে শক্ত কথা বলতে পারছে না। ওর সেই ক্ষমতা নেই। 6 বছরেও এই একটা মানুষের ওপর কথা বলার মতো শক্তি সৃষ্টি হয়নি ওর। পিয়াস ভুইয়া প্রত্যুষের দিকে তাকিয়ে উদ্গ্রীব স্বরে বললেন, কি নিয়ে রেগেছ প্রত্যুষ, সেটা আগে বলো আমাকে। কিছু কি হয়েছে? প্রাণনেশা এক পলক মাথা উঁচিয়ে তাকালো প্রত্যুষের দিকে। ছোট ছোট চোখে তাকিয়ে স্ক্যান করছে প্রাণনেশাকে। ঢোক গিলল প্রাণনেশা। 2 হাতে করজোড় অনুরোধ করল যাতে সত্যিটা না বলে। বাঁকা হাসলো প্রত্যুষ। দৃষ্টি দিয়ে বোঝালো আজ প্রাণনেশা শেষ। প্রত্যুষ এসব বললেও কেউ ওকে মেরে ফেলবে না তো। হয়তো ওর মা হাহুতাশ করে 2-4টে থাপ্পড় বসাবে ওর পিঠে, কিন্তু ওর বাবা অসম্ভব কষ্ট পাবে। কষ্ট পেয়ে হয়তো কথা বলাও বন্ধ করে দেবে। এতগুলো মানুষের অভিমান তো একসাথে সহ্য করতে পারবে না প্রাণনেশা। প্রত্যুষ তাকালো পিয়াস ভুইয়ার দিকে, অপ্রত্যাশিত বলল, মেয়ে বড় হয়েছে চাচু, তোমার উচিত একটা ভালো ছেলে দেখে বিয়ে দেওয়া। প্রাণনেশা চকিতে তাকালো ওর দিকে। সবারই হতভম্ব অবস্থা। এতগুলো আশ্চর্যজনক দৃষ্টি ওর উপর আছড়ে পড়তেই থতমত খেল প্রত্যুষ। পরক্ষণেই সামলালো নিজেকে। যেসব দিন পার করে এসেছে ওরা, তাতে সবার এই দৃষ্টি স্বাভাবিক। প্রত্যুষ পাত্তা দিল না ওদের দৃষ্টি। ভাবলেশহীনভাবে বলল, একটা সুন্দর ছেলের সাথে জীবন জুড়ে দিলে ঠিক লাইনে চলে আসবে ও। তখন এইসব ভীমরতি এমনিই কেটে যাবে। কিন্তু ও তো বলেছে বিয়ে করবে না, উদ্বিগ্ন স্বরে বলল প্রিয়ম। আরে ভং করছে ও। পছন্দের ছেলের সাথে ঘুরতে পারবে কিন্তু বিয়ে করতে পারবে না, এমন হয় নাকি? কপালে ভাঁজ ফেলে তাকালেন পিয়াস ভুইয়া। প্রত্যুষের কথা আসলেই কারোর বোধগম্য হচ্ছে না। পিয়াস ভুইয়া বিভ্রান্ত স্বরে বললেন, এসব কী বলছো প্রত্যুষ? কাকে পছন্দ করে প্রাণনেশা? যার সাথে সবসময় ঘুরতে যায় ও? যে ওকে সবসময় বাড়িতে ড্রপ করে দেয়? যে ওর সব বিপদে এগিয়ে আসে? যার কাছে নিজেকে সবচেয়ে বেশি সেফ ফিল করে প্রাণনেশা? কোনো বিপদ আসলে যার পেছনে গিয়ে লুকোয়? ঠোঁটের কোণে বিষাদ হাসি ঝুলিয়ে প্রতিটা কথা প্রাণনেশার দিকে তাকিয়ে বলল প্রত্যুষ। পিয়াস ভুইয়া চিন্তায় পড়লেন। প্রত্যুষ কার কথা বলছে সে বুঝে উঠতে পারছেন না তিনি। প্রাণনেশা পছন্দ, তাও অন্য ছেলে, অথচ এই জন্মে তার মেয়েটা শুধু প্রত্যুষকেই চেয়ে গেছে। ওকে না পাওয়ার দুঃখে মরতে পর্যন্ত বসেছিল ও। পণ করেছিল আর কোনোদিন বিয়ে করবে না। তাহলে প্রত্যুষ কার কথা বলছে? উল্টোপাল্টা কথা বলা ছেলে তো প্রত্যুষ নয়। পিয়াস ভুইয়ার ভাবনা সুতো কাটল প্রাণনেশা ঝাঁঝালো স্বরে। প্রত্যুষের কথার পাছে রুদ্ধস্বরে বলল, তোমাকে বলেছি আমি ওকে পছন্দ করি, বিয়ে করতে চাই। করিস না বুঝি? না করি না। তাহলে ওর সাথে যে ঘুরিস, আমার মনের পিঁয়াজু, আমার লাইফ নিয়ে তোমাকে না ভাবলেও চলবে। ফুঁসে বলল প্রাণনেশা। নাকটা সিকিয়ে তুলে বিগড়ানো মেজাজে গটগটিয়ে চলে গেল সিঁড়ি বেয়ে। প্রত্যুষ শ্বাস ফেলে হাসল। এক দৃষ্টে চেয়ে থাকলো প্রাণনেশার যাওয়ার দিকে। পরক্ষণে মনারা বেগমের দিকে তাকিয়ে বলল, ওকে সন্ধ্যার আগে বাড়ি ফিরতে বলবে ছোটো মা। অবশ্যই বলবো। আজকের পর থেকে এই রুলসটা জোরদারভাবে চলবে। সন্ধ্যার পর বাড়ির প্রবেশ পথ বন্ধ। যেই ওর পক্ষে নিয়ে কথা বলবে সেও ওর সাথে বাড়ির বাইরে থাকবে বলেই রাগী দৃষ্টিতে তাকালেন পিয়াস ভুইয়ার দিকে। পিয়াস ভুইয়া কাঁচুমাচু হয়ে দাঁড়ালেন। প্রত্যুষ ক্লান্ত শ্বাস ফেলল, কোমল স্বরে বলল, যাই তাহলে আজ। এ কি, কিছু মুখে না দিয়েই চলে যাবে? আজ প্রথমবার এই বাড়িতে এসেছো, অন্তত রাতের খাবারটা খেয়ে যাও প্রত্যুষ। মনারা বেগম তড়িঘড়ি করে বললেন, সরি ছোটো মা, আজ সম্ভব হবে না, অন্য একদিন। আমি হসপিটাল থেকে সোজা এখানে এসেছি, ফ্রেশ হতে হবে। রাস্তায় তোমার মেয়ের ফালতু কাহিনী দেখে কন্ট্রোল করতে পারিনি নিজেকে, তাই ওখান থেকে জোর জবরদস্তি ধরে নিয়ে এসেছি বলেই বিদায় জানিয়ে পা বাড়ালো প্রত্যুষ। পিয়াস ভুইয়া আর প্রিয়মও অনেক সাধলেন ওকে খেয়ে যাওয়ার জন্য, কিন্তু প্রত্যুষ মানেনি।
প্রিয়ম এগিয়ে দিতে আসলো ওকে। প্রত্যুষ যেতে যেতে ওর দিকে তাকিয়ে তীক্ষ্ণ স্বরে বলল, তুই আগে বিয়েটা কর হাদারাম, নয়তো ছোট বোনের বিয়ে দিবি কি করে? হে হে, খুব তাড়াতাড়ি? পছন্দের কেউ আছে? আছে। তাহলে আগে থেকে বলে রাখ ছোট মা আর চাচুকে। অন্য কারোর সাথে বিয়ে ঠিক করে রাখলে তো সমস্যা। ফিক করে হেসে দিল প্রিয়ম। অ্যাটিটিউড নিয়ে বলল, তুমি নিজের মতো নরম পেয়েছো নাকি আমাকে? উল্টাপাল্টা কিছু হলে সোজা নিয়ে পালিয়ে যাব। সাবাস, এই না হলো আমার ভাই। শোন, তোর কোনো সাহায্যের প্রয়োজন হলে নির্দ্বিধায় আমাকে বলবি। আর শোন, প্রাণনিশাকে দেখে রাখবি। তোর বোন হয় না, দায়িত্ব আছে তো অনেক। বলে হাত বুলিয়ে দিল ওর মাথায়। প্রিয়ম হাসি মুখে ওপর নিচ মাথা নাড়ালো। প্রত্যুষ বেরিয়ে যায় গেট পেরিয়ে। প্রিয়ম চেয়ে থাকলো ওর যাওয়ার দিকে। মানুষটার চোখে আজও প্রাণনেশার জন্য অঢেল মায়া, চিন্তা। প্রিয়মের মাঝে মধ্যে অসম্ভব কষ্ট লাগে ওর জন্য। সবাই প্রাণনেশার কষ্টটা দেখলো, ওর সাথে থেকে ওর কষ্ট লাঘব করার চেষ্টা করলো, কিন্তু প্রত্যুষের কষ্ট তো কেউ দেখলও না, উল্টে দোষ দিয়ে গেল ওকে, বেঈমান আখ্যায়িত করল। অথচ প্রত্যুষ ছিল অসহায়, যে নিজের মনের কথাগুলো মুখ ফুটে বলতে পারত না। ডাইনিং টেবিলে গোল টেবিল বৈঠক বসেছে ভূঁইয়া বাড়িতে। টপিক, কাল রাত থেকে ঘটে যাওয়া সকল ঘটনা। প্রত্যুষের সাথে প্রাণনেশার দেখা হলো কি করে? কোত্থেকে জোর জবরদস্তি প্রাণনেশাকে নিয়ে আসলো? প্রাণনেশা কোন ছেলের সাথে ঘুরতে গিয়েছিল? এটা নিয়ে জোরদার আলোচনা চলছে প্রিয়ম, পিয়াস, ভূঁইয়া আর মনারা বেগমের মধ্যে। কাল রাতে সেই যে প্রাণনেশা রেগেমেগে কক্ষে ঢুকে খিল দিল, হাজার ডেকেও মনারা বেগম ওকে রাতের খাওয়ার জন্য বের করতে পারলেন না। কাল থেকে সেইভাবেই আছে, এখনও দরজা খোলেনি। প্রিয়ম চুপচাপ খাচ্ছিল। মনারা বেগম ওর দিকে তাকিয়ে বললেন, প্রত্যুষ কার কথা বলছিল বলতো? তুই কি কিছু জানিস? জানলে কি বলতাম না? আর তোমার মনে হয় প্রাণনেশা কেউ আছে? তোমার মেয়ে এখনও প্রত্যুষ ভাইকে না পাওয়ার আফসোস কাটাতেই পারেনি। হয়তো সারা জীবন এই আফসোসটাই করবে। যদি জিজ্ঞেস করো কাউকে ভালোবাসে কি না, আমি নিঃসন্দেহে বলবো প্রত্যুষ ভাই। খাওয়ার মাঝে উত্তর দিল প্রিয়ম। অসহায় বোধ করলেন মনারা বেগম। ক্ষণকাল চুপ থেকে নিম্ন স্বরে বললেন, ইস, এবার অন্তত যদি মেয়েটার মন অন্য কাউকে মেনে নিতে পারত। 6টা বছর তো কম নয়। এই অপেক্ষার তো শেষ নেই প্রিয়ম। আর কত এই না পাওয়া কষ্ট বয়ে বেড়াবেও? আমার মেয়েটারও তো ভালো থাকার অধিকার আছে। একটা ভালো ছেলের সাথে যদি ও জীবনটা জুড়ে দিতে পারতাম, তাহলে আমার সব চিন্তার অবসান হতো। প্রিয়ম চুপ করে শুনল, দীর্ঘশ্বাস ফেলে বলল, ওর অবস্থা দেখেছো তুমি আম্মু? তোমার মনে হয় ও কাউকে মেনে নিতে পারবে? এখনও প্রত্যুষ ভাইয়ের গণ্ডিতেই আটকে আছে। কিছু নিয়ে জোর করো না ওকে, হিতে বিপরীত হবে। তাই বলে সারা জীবন এই রকম বাউন্ডুলে থাকবে? কত মানুষই তো নিজের ভালোবাসা পায় না, তাই বলে কি তারা বিয়ে না করে এইভাবে জীবন কাটিয়ে দেয়? ছোট বোনকে নিয়ে কোনো চিন্তা নেই তোর? মুখ ঝামটা মেরে বললেন মনারা বেগম। প্রিয়ম অস্থির চিত্তে কপাল চাপড়ালো। পিয়াস ভূঁইয়া কপালে ভাঁজ ফেলে বললেন, বাদ দাও তো এসব কথা, বিয়ে না করলে করবে না। আমার মেয়েকে সারা জীবন বসিয়ে খাওয়ানোর সামর্থ্য আছে আমার, তারপরও আমি ওকে জোর করব না। মনারা বেগম রাগী দৃষ্টিতে তাকালেন, গম গমে কণ্ঠে বললেন, সারা জীবন খাওয়াতে পারলেও বিয়ে একটা সামাজিক রীতি, এটা সবাইকেই মানতে হয়, পালন করতে হয়। আর কেউ মেয়েকে খাওয়াতে পারবে না বলে বিয়ে দেয় না। ধর্মে বিয়ে ফরজ, তাই দিতে হয়। তার উপর সমাজ বলেও একটা কথা আছে। প্রিয়ম হতাশ শ্বাস ফেলল, কণ্ঠের খাদ নামিয়ে বলল, আমরা কেন জানি একজনের কথা মনে হচ্ছে। কার কথা? ছেলেটা হয়তো উচ্ছ্বাস। হতবাক হয়ে তাকালেন মনারা বেগম। পিয়াস ভূঁইয়াও হতভম্ব। মনারা বেগম বিভ্রান্ত স্বরে বললেন, কেন মনে হলো? এমনি। প্রাণনেশা পছন্দ করে ওকে? প্রাণনেশা করে না, উচ্ছ্বাস করে। প্রাণনেশার পছন্দ ভালোবাসা শুধুই একজন। উচ্ছ্বাস পছন্দ করে কি করে বুঝলি? মানুষের বিহেভিয়ার আর চোখ দেখলেই বোঝা যায়। মনারা বেগম চকচকে হাসি দিলেন। পিয়াস ভূঁইয়ার দিকে তাকিয়ে বললেন, তাহলে তুমি উচ্ছ্বাসের সাথে কথা বলো। ছেলেটাকে আমার প্রচণ্ড ভালো লাগে। পাগল হলে তুমি? তপ্ত স্বর পিয়াস ভূঁইয়ার। প্রিয়ম
চবর্গীয় শব্দ করে বলল, তোমার মনে হয় প্রাণনেশা এসব মেনে নেবে? ফ্লোরে গড়াগড়ি দিয়ে কাঁদবে ও, তারপর বাড়ি ছেড়ে চলে যাবে। ওকে চেনো না তুমি? জানো না ওর জেদ? উচ্ছ্বাস ভালো ছেলে, আমি মানছি, কিন্তু প্রাণনেশা মেনে নিতে পারবে না ওকে। পিয়াস ভূঁইয়া সহমত হলেন, মাথা নেড়ে বললেন, সেটাই, জোর করো না ওকে। আর প্রাণনেশা আগে তো প্রিয়মকে বিয়ে করাতে হবে, ও না বড়? হ্যাঁ, তারপর ওর বউ এসে আমার মেয়েটাকে চক্ষুশূল হিসেবে দেখুক। আমরা যতদিন আছি ততদিন না হয় ওকে আগলে রাখবো, কিন্তু যখন আমরা থাকবো না তখন তখন যদি আমার মেয়েটাকে প্রিয়মের বউ কষ্ট দেয়, শেষ সময় হাত ধরার জন্য, দেখে রাখার জন্য একটা মানুষ লাগে। প্রিয়ম বিমূঢ় দৃষ্টিতে তাকালো মায়ের দিকে, ভ্রু কুঁচকে বলল, মানে তুমি বলতে চাইছো আমি আমার বনুকে দেখে রাখবো না? হয়তো এখন দেখে রাখবি, কিন্তু তোর বউ আসলে যদি তুই ওর প্রতি অবহেলা করিস? এই যুগে মেয়েদের তো বিশ্বাস নেই, ঘরে শ্বশুর শাশুড়িকেই মেনে নিতে পারে না, ননদ তো অনেক দূরের কথা। আল্লাহ না করুক এমন কোনো মেয়ে যদি ঘরে আসে। আমার মেয়েটা ছোটবেলা থেকে অনেক আদরে বড় হয়েছে, ভাইয়ের অবহেলা সহ্য করতে পারবেন না। টেবিলের ওপর ঠাস করে বাড়ি মেরে উঠে দাঁড়ালো প্রিয়ম, নাক ফুলিয়ে ফুঁসতে ফুঁসতে বলল, এত বড় কথাটা না বললেও পারতে আম্মু। প্রাণনেশা আমার জন্য কতটা ইম্পর্টেন্ট সেটা তুমি জানো না? তুমি ভাবলে কি করে বিয়ে করলে আমি বদলে যাব? শুনে রাখো তুমি, আমার বনুকে আমি আমার সবটুকু দিয়ে আগলে রাখবো। ও কোনোদিন বিয়ে না করুক, তবু ওকে কষ্ট দিয়ে একটা শব্দ বলার ক্ষমতা আমার সামনে অন্তত কারোর হবে না। যার কাছে ও চক্ষুশূল হবে সে বেরিয়ে যাবে বাড়ি থেকে, তবুও আমার বোন এখানেই থাকবে। আর হ্যাঁ, তুমি চিন্তা করো না, এমন মেয়েকেই বউ করে আনবো যে আমার প্রাণনেশাকে নিজের বোনের মতোই আদর করবে। মনারা বেগম আতঙ্কিত দৃষ্টিতে তাকালেন ছেলের দিকে। প্রিয়ম গটগটিয়ে চলে গেল সিঁড়ি বেয়ে। বড় বড় পা ফেলে প্রাণনেশার কক্ষের সামনে এসে দাঁড়ালো প্রিয়ম। দরজায় টোকা দিতে গিয়ে দেখল দরজা খোলা, শুধু আঁচলে বেঁধে রাখা ছিল। প্রিয়ম তবুও টকা দিল দরজায়, স্বর উঁচিয়ে বলল, উঠেছিস তুই? আসবো? এসো। ভেতর থেকে উত্তর আসে। প্রিয়ম খরগোশ পায়ে কক্ষের ভেতর ঢুকলো। জানালার সামনে দাঁড়িয়ে প্রাণনেশা কথা বলছিল কারোর সাথে। প্রিয়ম ধীর পায়ে এগিয়ে বিছানার উপর বসলো। প্রাণনেশা কথা শেষ করে ফিরে তাকিয়ে বলল, অফিসে যাওনি ভাইয়া? এই তো বেরোবো একটু পর। সাত সকালে কে ফোন দিয়েছে? কার সাথে কথা বলার জন্য এত সকালে উঠেছিস তুই? তোকে তো দুপুর 12টাও ঘুম থেকে টেনে তোলা যায় না। মুখে হাসি ফুটিয়ে পা নাড়াতে নাড়াতে বলল প্রিয়ম। ঢুলু ঢুলু পায়ে হেঁটে মেঝেতে এসে বসল প্রাণনেশা। প্রিয়মের হাঁটুর উপর মাথা রেখে ফোঁস করে শ্বাস ফেলে বলল, জানো ভাইয়া, আমাদের একটা জুনিয়র ফ্রেন্ড হারিয়ে গেছিল। উচ্ছ্বাসের ট্রিমকে 3 মাস ধরে খুঁজেছে, পেয়েওছে, কিন্তু মৃত। কারা জানি বাচ্চা মেয়েটাকে রেপ করেছে। মেয়েটাকে খুঁজতে ওরা 3 মাস লাগিয়েছে। ওর খুনিকে খুঁজতে হয়তো 6 মাস লাগবে কি না ওটাই জিজ্ঞেস করছিলাম। প্রাণনেশার কণ্ঠে স্পষ্ট অসহায়তা। প্রিয়ম আফসোস করল, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কষ্ট পাস না বনু, অপরাধীরা শাস্তি পাবে। আল্লাহ ওদের শাস্তি এই দুনিয়ার মাটিতেই দেবে। দেখেছিস, আম্মু এই জন্যই এত চিন্তা করে তোর জন্য। গ্রামের অবস্থা ভালো না, একটু সাবধানে থাকলে কি হয়? প্রাণনেশা চুপ থাকলো কিয়ৎক্ষণ, নম্র স্বরে বলল, আরিশা আপু ফোন ধরে না? কি করে জানলি? এই যে কাল থেকে মুখ কালো। বলেই মাথা উঠালো প্রাণনেশা। প্রিয়ম অসহায় মুখ করে নিচে নামে। প্রাণনেশা পাশাপাশি বসল, কাঁধে মাথা রেখে বলল, এই মহিলার যে 2 দিন পর পর কী হয় সেটাই বুঝি না। শিওরলি ব্লক মেরেছে আমাকে। মেয়েরা সবসময় তাদের ভালোবাসার মানুষের কাছে প্রিন্সেস ট্রিটমেন্ট চায়। আরিশা আপুও সেম। যখন সে ফোন করে তুমি ফোন ধরো না, ব্যস্ততা দেখাও। মাঝে মধ্যে ফোন বন্ধ রেখেই বন্ধুদের সাথে ট্যুর দিতে যাও। অথচ আরিশা আপু তোমাকে দিনে 100 বারের ওপর কল দেয়। যতক্ষণ ধরো না ততক্ষণ কল দেয়। এসবে বুঝি আরিশা আপুর কষ্ট লাগে না? প্রিয়ম ঠোঁট উল্টালো, মুখ কালো করে বলল, আমি কখনোই ওকে ব্যস্ততা দেখাই না প্রাণ। অফিসের কাজের চাপে আমি ওর ফোন ধরতে পারি না, কিন্তু পরে কল ব্যাক করি ঠিকই।
কিন্তু কল ব্যাক করতে করতে ও রেগে যায় আমার ওপর। হাজার ফোন করলেও ধরে না। ওর কণ্ঠ না শুনলে আমার রাতের ঘুম আসে না। আত্মার সাথে মিশে গেছে ও আমার। কাল পুরোটা রাত ঘুমোতে পারিনি আমি। ছটফট করেছি, তবুও মেয়েটা আমার কল ধরেনি। বিয়ে করে নিয়ে এসো। আনবো, শীঘ্রই আনবো। আমি তো চাইছি নিয়ে আসতে, কিন্তু ও তো বলছে ওর বাবা অ্যাব্রড থেকে ফিরলে তারপর প্রস্তাব দিতে। সেই জন্যই অপেক্ষা। অপেক্ষার প্রহর যে এত দীর্ঘ হয় সেটা হয়তো এই সিচুয়েশনে না আসলে জানতাম না। এইটুকুতেই হাঁপিয়ে যাচ্ছ প্রিয়ম ভাই? অথচ দেখো, আমার অপেক্ষার প্রহর আমার জীবনের সমাপ্তিতেও শেষ হবে না। প্রাণনেশার আদলে নিশীথের অন্ধকার দৃষ্টিতে অসহায়ত্ব। প্রিয়ম তাকিয়ে থাকলো ওর দিকে। নিষ্প্রভ কণ্ঠে বলল, আম্মু তোর জন্য সব সময় চিন্তা করে প্রাণ। তোর মন খারাপ সহ্য হয় না আম্মুর। অন্তত আম্মুর জন্য হলেও হাসি খুশি থাকার চেষ্টা কর। সোনালি আলোয় ঝলমলে প্রকৃতি। স্নিগ্ধ মৃদু বাতাস হু হু করে ঢুকছে জানলা দিয়ে। তির্যক সূর্য রশ্মি চোখে মুখে আছড়ে পড়তে ঘুম ভাগল প্রজ্জ্বলের। আর মোড়া ভেঙে ছোট হাতে চোখ কচলে উঠে বসল প্রজ্জ্বল। ঘুমো ঘুমো দৃষ্টিতে পাশে তাকিয়ে দেখল প্রত্যুষ রেডি হচ্ছে। প্রজ্জ্বল মুগ্ধ হয়ে তাকিয়ে রয়। ওর বাবা অসম্ভব আদুরে। প্রজ্জ্বলের মন চায় প্রতিটা ক্ষণ বাবার বুকে সাথে মিশে থাকতে, গাল দুটো টেনে দিতে। প্রত্যুষ শার্টের বোতাম লাগাতে লাগাতে ওর দিকে তাকিয়ে মিষ্টি হাসল। নরম স্বরে বলল, উঠে গেছো তুমি? আমি তো দাদুমার কাছে ছিলাম, এখানে কি করে এলাম? অবুঝ স্বর প্রজ্জ্বলের। তুমিই তো সকাল সকাল চলে এলে আমার কাছে, মনে নেই তোমার? প্রজ্জ্বল ডানে বাঁয়ে মাথা নাড়ল। প্রত্যুষ ধীর পায়ে এগিয়ে এসে বসল ওর কাছে। আলতো হাতে বুকের সাথে মিশিয়ে বলল, আজকে না? প্রজ্জ্বলের তাড়াতাড়ি ওঠার কথা ছিল। ঘুম বেশি এসেছিল বুঝি? ঠোঁট উল্টালো প্রজ্জ্বল। ব্যাকুল স্বরে বলল, সরি, কিন্তু আমরা কোথায় যাব? তোমার রসা মামের সাথে দেখা করতে। সত্যি? উজ্জ্বলাদীপ্ত কণ্ঠে বলল প্রজ্জ্বল। মাথা নাড়ালো প্রত্যুষ। কোলে উঠিয়ে নিয়ে ফ্রেশ করালো প্রজ্জ্বলকে। খাওয়ানোর পর রেডি করলো। প্রজ্জ্বল বিছানার ওপর বসে কেটস পড়ছিল। প্রত্যুষ আয়নার সামনে দাঁড়িয়ে এলোমেলো চুলগুলোতে জেল লাগালো। বডি স্প্রে মেখে ফিটফাট হয়ে প্রজ্জ্বলের দিকে তাকিয়ে বলল, তৈরি তুমি? বলেই লাফ দিয়ে বিছানা থেকে নামলো প্রজ্জ্বল। মোবাইলটা জিন্সের পকেটে ঢুকিয়ে গাড়ির চাবি হাতে নিয়ে প্রত্যুষ বলল, চলো তাহলে। 1 মিনিট। প্রত্যুষ ভ্রু কুচকে তাকালো ওর দিকে। প্রজ্জ্বল দৌড়ে এসে হাঁটু মুড়ে বসলো ওর সামনে। সাদা কেটসের ফিতা দুটো বেঁধে দিয়ে উঠে দাঁড়ালো। প্রত্যুষ শ্বাস ফেলে হাসলো, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কত বড় হয়ে গেছে আমার বাচ্চাটা। প্রজ্জ্বলকে সাথে নিয়ে কক্ষ থেকে বের হলো প্রত্যুষ। নিচে নেমে সোজা মালিয়া বেগমের কক্ষে ঢুকলো। মালিয়া বেগম অলস বসেছিলেন বিছানার ওপর। প্রত্যুষকে দেখতেই হাসলেন তিনি। বললেন, বের হচ্ছিস? পেপার রেডি হয়েছে। আজকে রওশার সাথে আমার হাতে কলমে সব শেষ হয়ে যাবে। এই একটা সাইনের জন্য আটকে ছিল সব কিছু। মালিহা বেগম দীর্ঘশ্বাস ফেললেন। বিহল কণ্ঠে বললেন, কেনই বা বিয়ে হলো, আর কেনই বা ডিভোর্স হচ্ছে প্রত্যুষ? 6টা বছর কেন এভাবে নষ্ট হলো? মানুষটা কেন তোর কথাটা একবার চিন্তা করলো না? কেন তোর কথা শুনলো না? বাদ সাধল প্রত্যুষ। কোমল স্বরে বলল, এসব বাদ দাও আম্মু। বাবার উপর কোনো অভিযোগ নেই আমার। আমার বাবা যেখানেই থাকুক ভালো থাকুক, শুধু দোয়া করো বাবার জন্য। এসব বলে বাবা কষ্ট পাবে। মালিহা বেগম শাড়ির আঁচলে চোখ মুছলেন। প্রজ্জ্বলের হাত মুষ্টিবদ্ধ করে ধরা ছিল প্রত্যুষের হাতে। মালিহা বেগম ওর দিকে তাকিয়ে বললেন, ওকে নিয়ে যাচ্ছিস যে? আমার কাছে রেখে যা। নীল ফোন দিয়ে বলল, রওশা অনেক রিকোয়েস্ট করেছে প্রজ্জ্বলকে যাতে নিয়ে যায়। একবার দেখতে মন চাইছে ওর। রওশার সাথে কথা হয়েছে তোর? না, নীল কথা বলেছে শুধু। মালিয়া বেগম গম্ভীর স্বরে বললেন, এত ভালোবাসা থাকলে প্রজ্জ্বলকে ছেড়ে যেত না। স্বার্থপরের মতো কথা বলছো আম্মু। ও যাকে ভালোবেসেছে তার হাত ধরেই ঘর ছেড়েছে। প্রজ্জ্বলের সাথে যখন ইচ্ছে তখন দেখা করতে পারবে ও। কিন্তু নীলকে হারিয়ে ফেললে ওর ভালোবাসাও সারা জীবনের মতো হারিয়ে যেত। আমি ওকে দোষ দিই না। আমি হারিয়েছি তো
তাই বুঝি। হয়তো পালিয়ে যাওয়াটা ঠিক হয়নি, কিন্তু ও নিজের ভালোবাসাকে প্রায়োরিটি দিয়েছে। শুধু ভালোবাসলেই তো হয় না আম্মু, নিজের করে নেওয়ারও সৎসাহস থাকতে হয়। ও পেরেছে, আমি পারিনি। মাহিলা বেগম গোমট ধরে বসে থাকলেন। প্রত্যুষ বেরিয়ে গেল প্রজ্জ্বলকে নিয়ে। মালিহা বেগমের মনটা প্রচণ্ড খারাপ হয়ে গেল। না, ডিভোর্স হবে এতে তার কোনো মাথা ব্যথা নেই। এমনিতেই দুজন না পাততে সংসার করছিল, এখন আলাদা হয়ে যাওয়াটাই ভালো। কিন্তু ডিভোর্সের পর রওশার বিয়ে হবে নীলের সাথে। এবার অন্তত সুখের দেখা পাবে মেয়েটা। কিন্তু প্রত্যুষ প্রত্যুষ তো এখনও আটকে আছে প্রাণেশার কাছেই। যে প্রত্যুষ 6 বছরেও মেয়েটাকে ভুলতে পারল না, সে যে সারা জীবনেও পারবে না। রওশা একটা সুন্দর সংসার হবে, কিন্তু প্রত্যুষে সে যে কখনোই অন্য কাউকে বিয়ে করবে না। মাহিলা বেগম চিন্তিত হলেন, ভাবলেন কিছু। এখন শুধু একটা রাস্তাই খোলা আছে, প্রাণেশার বাবা মাকে বিয়ের প্রস্তাব দেওয়া। আজ অনেক দিন পর মনে রাখার মতো একটা দুপুর পেল প্রত্যুষ। ওর কাছে প্রাত্যহিকতার চেয়ে ভিন্ন একটা দুপুর। আজ অবশেষে ওর আর রওশার ডিভোর্স কার্যকর হচ্ছে। নীল সব কিছু আগেভাগেই বন্দোবস্ত করে রেখেছিল, প্রত্যুষ শুধু সাইনটা করেছে। দুটো সাইনের মাধ্যমে দুটো নাম মাত্র বিয়ে আর 6 বছরের সংসারের সমাপ্তি ঘটল। প্রত্যুষ আগেভাগে কোর্টরুম থেকে বেরিয়ে যায়। মুক্ত বাতাসে প্রাণ ভরে শ্বাস নিল ও। কেন জানি আজ নিজেকে মুক্ত পাখি মনে হচ্ছে। ডানা ঝাপটাতে উড়তে পারলে শান্তি লাগতো বোধহয়। পিছু পিছু রওশা আর নীল আসলো খানিকটা সময় পরে। রওশা কোলে প্রজ্জ্বল। আশা থেকে যে কোলে নিয়েছে সেই থেকে একবারের জন্য কোল থেকে নামায়নি সে। প্রত্যুষের সাথে দেখা হতেই মুচকি হাসল রওশা। ঠোঁটের কোণে হাসি রেখেই বলল, কংগ্রাচুলেশন, আজ থেকে আপনি মুক্ত। উজ্জ্বল দৃষ্টিতে তাকালো প্রত্যুষ। আসার পর থেকে এই প্রথমবার কথা বলল রওশা। আসার পর এক বিন্দু বিনিময় হয়নি ওদের মাঝে। রওশা খালি গুটিয়েই ছিল, দূরত্ব মেনটেন করেছে। হয়তো প্রত্যুষের সাথে কথা বলতে অস্বস্তি হচ্ছিল ওর। যেভাবে বিচ্ছেদ হয়েছে ওদের, তাতে অস্বস্তি হওয়াটাই স্বাভাবিক। প্রত্যুষ কোমল স্বরে জবাব দিল, আপনাকেও। আজ তো আপনারও মুক্তির দিন। রওশা তাকিয়ে থাকে প্রত্যুষের দিকে। চোখে মুখে খুশি, আনন্দ ঠিকরে পড়ছে ছেলেটার। আজ পর্যন্ত এত খুশি প্রত্যুষকে কোনোদিন দেখেনি রওশা। এই প্রথমবার প্রাণ খোলা হাসিতে দেখল প্রত্যুষকে। নীল এগিয়ে এসে হাত রাখল রওশার কাঁধে। প্রফুল্ল হেসে বলল, এবার আর কোনো বাধা নেই রওশা। রওশা মিষ্টি হাসে মাথা নাড়ল। প্রত্যুষ জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো নীলের দিকে। প্রশ্ন করল, বিয়ে কখন? সেটা জিজ্ঞেস করে লাভ নেই, তোকে এমনিতেও দাওয়াত দেব না। দাঁত কেলিয়ে বলল নীল। বাঁকা চোখে তাকালো প্রত্যুষ, বলল, আমাকে দাওয়াত না দিলে সংসার সুখের হবে না, বদদোয়া দেব আমি। শকুনের অভিশাপে গরু মরে না, অ্যাটিটিউড দেখিয়ে বলল নীল। প্রত্যুষ ভ্রু উঁচিয়ে বলল, তাহলে আজ প্রথমবার স্বীকার করলি তুই গরু? শকুনও বলেছিলাম কাউকে বোধহয়। বাঁকা হেসে বলল নীল। প্রত্যুষ মুখ বাঁকালো। রওশার দিকে চোখ পড়তেই দেখল প্রজ্জ্বলের অবস্থান এখনো ওর কোলে। দুজনের কথা ঝুড়ি নিয়ে বসেছে। এতদিনে জমানো সব কথা প্রজ্জ্বলের কাছে খোলাসা করছে রওশা। প্রত্যুষ নম্র স্বরে বলল, রওশা, এবার আমাদের যেতে হবে। প্রত্যুষ, আমার না ওর কথা খুব মনে পড়বে জানেন। এই কদিন ওর কথা ভীষণ মনে পড়েছে আমার। স্বপ্নেও দেখেছি ওকে। আমি ওর সাথে দেখা করতে চাইলে দেখা করতে পারবো তো প্রত্যুষ? ভেজা গলায় বলল রওশা। অবশ্যই, আপনার যখন মন চাইবে আপনি ওকে দেখা করতে চলে আসবেন। বলেই রওশার কোল থেকে প্রজ্জ্বলকে নিয়ে নিজের কোলে নিল প্রত্যুষ। রওশার দিকে তাকিয়ে বলল, আসি তাহলে, ভালো থাকবেন দুজনে। আপনিও। বলে মলিন হাসল রওশা। নীল জড়িয়ে ধরে প্রত্যুষকে বিস্তীর্ণ হেসে বলল, থ্যাঙ্কস দোস্ত, আমার ওপর রাগ না করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার তো ভয় হচ্ছিল তুই যদি আমার সাথে রেগে গিয়ে বন্ধুত্ব ভেঙে দিতি, তখন আমি কি করতাম? তোকে ছাড়া কি করে বাঁচতাম? শেষের কথাগুলো ন্যাকামি করে বলল নীল। প্রত্যুষ হাসল ওর দিকে তাকিয়ে, বলল, পাগল,
তোকে ছাড়া কি করে থাকতাম আমি। আর বন্ধুত্ব এতটা ঠুনকো না যে টোকা দিলেই ভেঙে যাবে। নীল চোখ দিয়ে আস্তস্ত করল। রওশা প্রজ্জ্বলের দিকে তাকিয়ে বলল, বাই বাবা, মামকে মনে রেখো কেমন। বলেই গাল টেনে দিল ওর। প্রজ্জ্বল আদো আদো স্বরে বলল, আচ্ছা। প্রত্যুষ দুজনকে বিদায় দিয়ে গাড়িতে উঠল। রওশা তাকিয়ে থাকলো চোখের পলকেই সাই করে ছুটে যাওয়া গাড়িটার দিকে। যতক্ষণ চোখের দৃষ্টি সীমানার বাইরে গেল ততক্ষণ তাকিয়ে থাকলো। কিছু মানুষ আষ্টেপৃষ্ঠে আমাদের মায়ায় জড়িয়ে যায়। তাকে আমরা ভালোবাসি না হয়তো, তবুও হাজার চেষ্টা করেও ভুলতে পারি না। সে আমাদের মনের মধ্যে না থাকলেও মস্তিষ্কে থেকে যায়। আমরা তাকে মস্তিষ্কে লুকিয়ে রাখি। রওশার কাছে প্রত্যুষ তেমন একজন মানুষ, কিন্তু অনুতাপ একটাই, প্রত্যুষের এমন কোনো মায়া জন্মালো না ওর প্রতি। চলবে।